আসসালামু আলাইকুম, শারমিন লীরা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। 2025 সালের শেষ থেকে 2026 সালে প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই কথা বলেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অর্জিত বিজয় নস্যাতে অপচেষ্টা চলছে বলে মন্তব্য করে ঐক্যবদ্ধভাবে তা রুখে দেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। হাসান জাবেদের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মহান বিজয় দিবসে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে তার সরকার গত 4 মাসে রাষ্ট্র সংস্কারে 15টি কমিশন গঠন সহ যেসব পদক্ষেপ নিয়েছে তা তুলে ধরেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে নাগাদ হতে পারে সেই ধারণাও দেন জাতির সামনে। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। আগামী নির্বাচনে নতুন ভোটাররা যাতে শতভাগ ভোটাধিকার প্রয়োগ করে সেই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। গত 3টা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না। আমার একান্ত ইচ্ছা এবারের নির্বাচনে প্রথমবারের তরুণ তরুণী ভোটাররা শতকরা 100 ভাগের কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করুক। এখন থেকে সবাই মিলে এমন একটি ঐতিহ্য সৃষ্টি করি যেন স্থানীয় নির্বাচন সহ সকল নির্বাচনে সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা 100% কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে। এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেবার সাহস করতে পারবে না। বিগত সরকার কিভাবে দেশ থেকে অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে তা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সেই অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে, এটা সবাই বুঝতে পারছিল, কিন্তু অর্থনীতিকে কি পরিমাণ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে তার পরিমাপ সম্বন্ধে কোনো ধারণা করতে পারছিল না। শ্বেতপত্র প্রণয়ন কমিটি হিসেব নিকেশ করে এর পরিমাণ বের করে দিয়েছে। দিন দুপুরে সকলের সামনে থেকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে পাচার করে নিয়ে গেছে। বিশাল বিশাল প্রকল্প নেওয়া হয়েছে ঋণের টাকায়। এসব প্রকল্পের মোড়কে বিশাল বিশাল অর্থ লুটপাট করেছে। প্রকৃত ব্যয়ের চাইতে কত বেশি ব্যয় ধরে কাদের হাতে টাকাটা পাচার করে দেওয়া হয়েছে তাও এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। পাচার করা এই সীমাহীন অর্থ এখন আবার দেশে গোলযোগ সৃষ্টি করে তারা এদেশে ফিরে আসার সুযোগ সৃষ্টির কাজে ব্যয় করছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই টাকা কিভাবে দেশের সংহতির বিরুদ্ধে সকল প্রকার অপপ্রচারের কাজে লাগানো হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐকমত্য কমিশন গঠনের দিকে এগুচ্ছে সরকার, যার প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে। এই কমিশনের কাজ হবে রাজনৈতিক দলসহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সকল বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হবে সেগুলো চিহ্নিত করা এবং সুপারিশ করা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তার সহধর্মিণী। বাংলাদেশের 54তম বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনের সবুজ লনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা যোগ দেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত হাসান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা, রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের হাইকমিশনার সহ কয়েক হাজার অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশ নেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, 3 বাহিনীর প্রধান, শিক্ষাবিদ, ব্যবসায়ীরা ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা এবং বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তদের পরিবার ও বিশিষ্ট নাগরিকরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, রাজনৈতিক দলগুলো যেভাবে চায় সেভাবেই নির্বাচন হওয়া উচিত। জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব বলেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। আমরা সেই স্বাধীনতার জন্য কাজ করে যাচ্ছি।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের। কেন্দ্রীয় নেতাদের নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বিজয় দিবস অন্যবারের চেয়ে একটু পৃথক এ কারণে স্বৈরাচার পতন হয়েছে এবং স্বৈরাচার পালিয়ে যাওয়ার কারণে আজকে দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পারছে, কথা বলতে পারছে। সাভার থেকে ফিরে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানাতে যান বিএনপির সিনিয়র নেতারা, যেখানে আগে থেকেই উপস্থিত ছিল বিপুল সংখ্যক নেতাকর্মী। শ্রদ্ধা নিবেদন শেষে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া জানান মির্জা আব্বাস। উনি যেটা বলেছেন যথার্থ বলেছেন। নির্বাচনে যারা পার্টিসিপেট করবে, যারা অংশীজন, তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানাই, কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আর সংস্কার একটা বিষয়, এটা যুগ যুগ ধরে চলবে, নতুন কিছু না। এটা হঠাৎ করে, এটা একটা প্যাকেট না যে একটা প্যাকেটে করে এনে আমি সংস্কার দিয়ে গেলাম। এটা সময়ের বিবর্তনে, সময়ের চাহিদায় সংস্কার পরিবর্তন হয়। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সাধারণ মানুষের সমস্যার সমাধান হবে না মন্তব্য করে মির্জা আব্বাস প্রত্যাশা ব্যক্ত করেন মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে হাঁটবে অন্তর্বর্তী সরকার। সাভারে গেছি, এই মাজারে এসেছি বহুবার, কিন্তু আজকের মতো এইরকম জনগণের ঢল আমার জীবনে আমি কখনো দেখিনি। এর একটাই মাত্র কারণ, জনগণের বাঁধ ভাঙা উল্লাস। এই দেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই দেশে মানুষ চায় এক স্বৈরাচার মুক্ত হয়ে আমরা যেন আরো কোনো স্বৈরাচারের হাতে না পড়ে যাই। এই দেশের মানুষ ভোটের অধিকার চায়। আমরা আশা করছি এই সরকার দ্রুততম সময়ে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফেরত দেবে, এটাই আমাদের কামনা। মূল দলের বাইরে অঙ্গ ও সহযোগী সংগঠনও আলাদাভাবে শ্রদ্ধা জানায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়েছিল স্বৈরাচার আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড়ে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় ৭১ সাল ও ২৪-এ যারা প্রাণ দিয়েছে সবার প্রতি সম্মান প্রদর্শন করেন জামায়াতের আমির। বলেন, একটি পরিবার রাষ্ট্র দখলে নিয়ে জনগণকে প্রজা বানিয়েছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীতে এ দেশে কেউ তাবেদার বানাতে এলে ছাড় দেয়া হবে না। বারবার বুকের রক্ত দিয়ে স্বাধীনতা আনা জাতির সন্তানরা তাদের স্বাধীনতা আর ছিনতাই হতে দেবে না। এদেশে আওয়ামী লীগের বিচার হবে বলেও জানান তিনি। পরে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের নেতৃত্বে বিজয় র্যালি বের করে দলটি। ত্রাসের মাধ্যমে এই দেশকে তারা শোষণ করেছিল, তারা মূলত প্রতিশোধ নিতে এসেছিল। তারা বাংলাদেশটাকে টুকরা টুকরা করে বিভক্ত করে হানাহানি হিংসার রাজত্ব কায়েম করে পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশকে তারা স্থির থাকতে দেন না। তারা মাঝে মধ্যে ফোনা তুলে ফুসফাস করার চেষ্টা করেন। যেই জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে, সেই জাতি আপনাদের ফোনাও একদম গুঁড়া করে দিতে পারে, এটা মনে রাখবেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে পাকিস্তানের বিরুদ্ধে ভারত ঐতিহাসিক জয় পেয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এমন পোস্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর এমন পোস্টের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। মোদী তার পোস্টে বলেন, ঐতিহাসিক ওই জয়ে সাহসী ভারতীয় সৈনিকদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। পোস্টে সুকৌশলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেন। বিজয় দিবসে বাংলাদেশের নামই এড়িয়ে গেছেন তিনি। মহান বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। লিখেছেন, ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। মোদীর পোস্টে কড়া সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। বলেন, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্যই মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, কিন্তু মোদী দাবি করেছেন এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত বলেও সমালোচনা করেন হাসনাত।
চব্বিশের বিপ্লবীদের শরীরে এক বিন্দু রক্ত অবশিষ্ট থাকতে দেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেয়া হবে না জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেছেন, সত্যিকারের নতুন বাংলাদেশ না পাওয়া পর্যন্ত তরুণদের সংগ্রাম চলবে। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে আলাদা বিজয় র্যালি এবং সমাবেশে তারা এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বাংলা মোটর এলাকা থেকে বিজয় র্যালি বের করে জাতীয় নাগরিক কমিটি। অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, ২৪ পরবর্তী বাংলাদেশে কোনো দেশের আধিপত্য মেনে নেওয়া হবে না। আমরা পৃথিবীর প্রত্যেকটি দেশকে বলে দিতে চাই, আমাদের সাথে সম্পর্ক হতে হবে সম্মানের, সম্পর্ক হতে হবে সমতার। কেউ যদি শোষণের দৃষ্টিতে আমাদের দিকে তাকায়, আমরা সেই চোখ উপড়ে ফেলবো। আমাদের শরীরে যতদিন রক্ত থাকবে, আমরা বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেব না। বাংলাদেশে মুজিববাদ পুনর্বাসন হতে দেব না। আমরা বাংলাদেশে চাঁদাবাজি টেন্ডারবাজি পুনর্বাসন হতে দেব না। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে বিজয় র্যালি বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। লাল সবুজের পতাকা মাথায় নিয়ে রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীরা এতে অংশ নেন। শিশু কিশোর সহ সব শ্রেণী পেশার মানুষের কণ্ঠে ছিল নতুন বাংলাদেশের গান। ধর্ম নিয়ে কোনো বিরোধ থাকবে না, আমরা সবাই একসাথে মিলেমিশে এই দিনটা উদযাপন করি। সকলকে কথা বলার সুযোগ দিতে পারি, আমাদের সেই সহনশীলতা গড়ে উঠুক। আমার অনেক আগ্রহ ছিল যে কখন সকাল হবে। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র নেতারা বলেন, তরুণদের সংগ্রাম এখনো শেষ হয়নি। আমরা ৭১ একটি মানচিত্র পেয়েছি লক্ষ লক্ষ শহীদ ভাই বোনদের আত্মত্যাগের মাধ্যমে, কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পূর্ণাঙ্গভাবে অর্জিত হয় নাই। আমাদের লড়াই চলমান। বাংলাদেশ বিরোধী অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান ছাত্র নেতাদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। রাজশাহী সারদায় পুলিশ একাডেমিতে 40তম বিসিএসএ প্রশিক্ষণরত 25 এএসপিকে শোকজ করা হয়েছে। রোববার একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন স্বাক্ষরিত পৃথক পৃথক আদেশে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। আদেশে বলা হয়, প্রশিক্ষণ চলাকালে গত 26 নভেম্বর বিকেলে প্রশিক্ষণে অংশগ্রহণ না করে 25 জন এলোমেলোভাবে হাঁটাহাঁটি করেন। এদের কারণে অন্যরা সঠিকভাবে প্রশিক্ষণে মনোযোগ দিতে পারছিলেন না। তাদেরকে দৌড়ানোর আদেশ করা হলেও 25 জন তাতে কর্ণপাত না করে কটূক্তিমূলক কথা বলেন। এতে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়। নেটওয়ার্ক স্থানান্তর ও কারিগরি প্রয়োজনে 96 ঘণ্টা অনলাইনে ভ্যাটের সব কার্যক্রম বন্ধ থাকবে। ফলে ওই সময় করদাতারা অনলাইনে কর পরিশোধ, ই পেমেন্ট, বিক্রির বিপরীতে কর হিসাব করার সেবা পাবেন না। আগামী 19 ডিসেম্বর সকাল 7টা থেকে 23 ডিসেম্বর পর্যন্ত মোট 96 ঘণ্টা আইবাস পদ্ধতির সব কার্যক্রম বন্ধ থাকবে। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর এর বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এনবিআর এর নেটওয়ার্ক সেবার নতুন ভেন্ডরের নেটওয়ার্ক বুঝে নেওয়া এবং সচল করার জন্য এই সময় প্রয়োজন হবে। এতে আইবাস পদ্ধতির সঙ্গে সংশ্লিষ্ট সব করদাতা, ভ্যাট কর্মকর্তা ও অংশীজনদের জরুরি কাজ ওই সময়ের আগে অথবা পরে করতে অনুরোধ করেছে এনবিআর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20 জিতলেও লিটন দাসের ধারাবাহিক ব্যর্থতায় দুশ্চিন্তায় আছে বোর্ড, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বিজয় দিবস উপলক্ষে মিরপুরে এক প্রীতি ম্যাচ শেষে এসব কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ক্রিকেটার জুয়েল আর সংগঠক মুশতাকের স্মরণে বিজয় দিবসে এক প্রীতি ম্যাচ আয়োজন করে থাকে বিসিবি। সাবেক তারকাদের মেলায় পরিণত হওয়ার এই ম্যাচে শহীদ মুশতাক একাদশকে 9 উইকেটে হারিয়েছে শহীদ জুয়েল একাদশ। খেলা শেষে গণমাধ্যমে মুখোমুখি হন প্রধান নির্বাচক। এ সময় তিনি বলেন, সাদা বলের অধিনায়ক নির্বাচনে তাদের পরামর্শ নেওয়া হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান ও তামিম ইকবালের খেলার সিদ্ধান্ত তাদের সামর্থ্যের বাইরে। লিটন দাসের কাছ থেকে যা প্রত্যাশা দল আশা করে যে কোয়ালিটির তিনি ব্যাটসম্যান, তিনি সাদা বলে ঠিক ততটা মোটেই ধারাবাহিক না। উই আর সার্টেনলি কনসার্ন অ্যাবাউট দ্য ওয়ে হি ইজ গেটিং আউট। নিয়ার ফিউচার যদি সেখানে কোনো কিছু মেরামতের প্রয়োজন হয়, মেরামতের জন্য কোচরা আছেন। আমাদের কাছ থেকে শুধু এই টিম এবং হাই পারফরমেন্স টিমের জন্য ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন রেকমেন্ডেশনটা চাওয়া হতো, বাট জাতীয় দলের জন্য আমি জয়েন করার পর থেকে অ্যাটলিস্ট বলতে পারি যে কখনো কোনো রিকমেন্ডেশন চাওয়া হয়নি।
এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।